এঁকেছেন, মূর্তি গড়েছেন। মনের ভাবনা, চিন্তা, ধ্যান ধারণাকেই কেউ কেউ লেখায় প্রকাশ করেছেন, কেউ কেউ চিত্রে প্রকাশ করেছেন, কেউ আবার মূর্তিতে প্রকাশ করেছেন। যে যেভাবে পেরেছেন, রঙে, রেখায়, পাথরে, ধাতুতে, বিভিন্ন শিল্পকলায় নিজেদের অতীতের অভিজ্ঞতাকে বর্তমানের চিন্তাধারাকে রূপ দিয়েছেন এবং ভবিষ্যতে যা ঘটতে পারে তারই ইঙ্গিত দিয়ে গেছেন। তাদের শিল্প সৃষ্টির মধ্যে কল্পনা যে একেবারেই ছিল না তা নয়, কিন্তু যেটুকু ছিল তা তাদের বাস্তব অভিজ্ঞতা, বৈজ্ঞানিক চিন্তাধারা ও দূরদর্শিতার উপরেই ভিত্তি করেছিল। নিছক কল্পনার উপর ভিত্তি করে কোনো কিছুই রচিত হয়নি। এগুলো হচ্ছে সব মানচিত্রের মতো। মানচিত্রটাই তো আর সত্যিকারের বিশ্ব নয়, আবার সে চিত্র সম্পূর্ণ কাল্পনিক নয়। বিশ্ব ব্রহ্মাণ্ডের কোথায় কি আছে, সৌরজগতে কোথায় কি আছে, ভূপৃষ্ঠে কি কি আছে, ভূগর্ভে কি কি আছে, এগুলো সম্বন্ধে যাদের ভালোভাবে জানা আছে তারাই তাদের জ্ঞান ও অভিজ্ঞতার উপর ভিত্তি করে কল্পনা করে এই মানচিত্রগুলি এঁকেছেন। সেই মানচিত্র দেখলেই বিশ্বের মোটামুটি একটা পরিচয় পাওয়া যায়, যার জন্য মানচিত্র দেখিয়েই বিদ্যার্থীদের ভূবিদ্যা শেখানো হয়। ঠিক সেই রকম এই মূর্তিগুলি, এগুলো স্টাডি করলে তখনকার সমাজ জীবন, ধর্মনীতি, রাজনীতি, অর্থনীতি, শিক্ষানীতি, আধ্যাত্মনীতি সব নীতির পরিচয় পাওয়া যাবে। প্রথম মূর্তি তৈরির পেছনে দেবদেবী, ভগবান, পূজা পার্বণ ইত্যাদির নাম গন্ধও ছিল না। সেগুলো সব পরে আরোপিত হয়েছে ওই ধর্ম ব্যবসায়ীদের স্বার্থ সিদ্ধির জন্য। তাদেরই দ্বারা শিল্প একদিকে ছিল জীবন দর্শনের প্রকাশ, বিশ্বরহস্যের মানচিত্র অন্যদিকে ছিল অর্থনৈতিক সমস্যার সমাধানের একটা উপায়। বেদের আমলে শিল্প ও শিল্পী কথা দুটি অনেক ব্যাপক অর্থে ব্যবহৃত হতো। সমস্ত রকম কর্মকেই শিল্প বলে গণ্য করা হতো। কর্মীদের শিল্পীর স্থান দেওয়া হতো। শ্রম ও শ্রমিককে সকলে শ্রদ্ধা করত এবং উপযুক্ত মর্যাদা দিত। শ্রমজীবীরাই ছিল সমাজের খুঁটি। সূর্য, আলো, বাতাস না হলে যেমন কিছুই বাঁচতে পারে না, সেরকম শ্রম বিনা সমাজ বাঁচতে পারে না। বিন্দু বিন্দু বাড়ি নিয়ে যেমন মহাসাগর, কণা কণা শ্রমিক শক্তি নিয়ে যেমন সমাজ, সেজন্য সমাজে কর্মীদের, শ্রমজীবীদের ছিল শীর্ষস্থান। তখনকার মুদ্রাতেও হাল হাতে কর্মীদের ছাপ থাকত। কোনো রাজারও নয় বা নেতারও নয়। আজকের সমাজে মালিকদের সম্মান দেওয়া হচ্ছে, শ্রমিকদের নয়। রাজা বাদশার সমাদর হচ্ছে, আর যারা মাথার ঘাম পায়ে ফেলে সাধের রাজপ্রাসাদ গড়ল তাদের কেউ চিনল না। বেদের যুগে তেমন ছিল না। শ্রমের মর্যাদা, কর্মের মর্যাদা সব সময় দেওয়া হতো। এখন যেমন ইন্ডাস্ট্রিয়াল ফেস্টিভ্যাল হয়, সেরকম তখনকার দিনে শিল্পীদের ব্যাপক অর্থে কর্মীদের উৎসাহ দেওয়ার জন্য শিল্প প্রতিযোগিতা হতো। প্রতিযোগিতা উপলক্ষে শিল্প মেলার আয়োজন হতো। সেখানে বিভিন্ন শিল্পী, কেউ মূর্তি, কেউ চিত্র, কেউ স্থাপত্যের নিদর্শন নিয়ে আসতো। আবার অনেকে রকমারি খাদ্যদ্রব্য তৈরি করে আনতো, সেখানেও তৈরি করত। এই শিল্প মেলার কথা মনে করেই সকল শ্রমজীবী সারা বছর ধরে চেষ্টা করত কে কত ভালো, কে কত বেশি শস্য, ফসল, ফুল, ফল, তরি তরকারি, শাক সবজি, বস্ত্র অলঙ্কার ইত্যাদি তৈরি করতে পারে।
নৃত্যশিল্পী, সঙ্গীতজ্ঞ, যন্ত্রী সকলেই সারা বছর ধরে সাধনা করে আবিষ্কার করত বিভিন্ন নৃত্য কৌশল, সৃষ্টি করত সঙ্গীতের সুর, তৈরি করত বিভিন্ন বাদ্যযন্ত্র। তারপর তারা তাদের শিল্পকীর্তির সম্ভার সাজিয়ে নিয়ে আসতো শিল্প মেলায়, আনন্দ মেলায়। সেখানে প্রতিযোগিতাই আসল উদ্দেশ্য ছিল। সেটা শুধু হতো উৎসাহ দেওয়ার জন্য। শিল্প মেলাগুলিকে কেন্দ্র করে হতো একটা মিলন মেলা, মিলন উৎসব। সেখানে পরস্পরের সহযোগিতার মধ্য দিয়ে কিভাবে ভালো জিনিস ও বেশি জিনিস উৎপাদন করা যায় তারই আলাপ আলোচনা হতো। প্রত্যেকেই প্রত্যেকের কাছ থেকে কিছু না কিছু শিখে নিত। সবার ভিতরে ছিল একটা সমসুর, মিলনের সুর। শ্রমজীবীদের উৎসাহ দেওয়ার জন্য অন্যান্য শিল্পের সঙ্গে সঙ্গে মূর্তি শিল্পকেও উৎসাহ দেওয়া হতো। মূর্তিগুলোকে তখন তারা মূর্তি হিসাবে, পুতুল হিসাবেই ভালোবাসত। ঘরে ঘরে অনেকেই ভালো ভালো মূর্তি শিল্প হিসাবেই নিয়ে রাখত। আজকাল যেমন শিল্প অনুরাগীরা বিভিন্ন মূর্তি চিত্র সমাদর করে ঘরে নিয়ে যায়, ঘর সাজায় কিংবা মিউজিয়াম করে, তেমনি তখনকার দিনে শিল্পীকে উৎসাহ দেওয়ার জন্য, শিল্পের উন্নতি ও উৎপাদন বাড়ানোর জন্য, অর্থনৈতিক সমস্যার সমাধানের জন্য বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে এগুলি ঘরে তোলা হতো। বলতে পারো অনুষ্ঠান কেন হতো? ধরো দুই দলের মধ্যে কোনো খেলা হচ্ছে, এমনি খেললে খেলাটা কি একরকম হবে, আর ব্যান্ড বাজিয়ে ইউনিফর্ম পরে পুরস্কার দেওয়ার ব্যবস্থা করে খেললে খেলোয়াড়দের উৎসাহ অনেক বেড়ে যায়, ফলে খেলাটাও অনেক ভালো হয়। অনুষ্ঠানের প্রয়োজন ওইখানেই, কোনো কিছুকে সুন্দর ও সার্থক করে তোলার জন্য উৎসাহ দেওয়া। তখন এই অনুষ্ঠানগুলো সেজন্যই করা হতো। হয়তো জাঁকজমক করে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে দুইটি মূর্তির বিবাহই দেওয়া হলো। আবার হয়তো কখনো যে মূর্তিটি সবচেয়ে সুন্দর হয়েছে তাকে ধূপ, দীপ, ফুল, চন্দনে ভূষিত করা হলো। শঙ্খ ঘণ্টা বাজিয়ে শিল্পীকে বরণ করা হলো, সম্মান জানানো হলো। কখনো হয়তো সেই উপলক্ষে কিছু খাওয়া দাওয়ার আয়োজন হলো। সব কিছুই শিল্পীর উৎসাহের জন্য, শিল্পের উন্নতির জন্য। সেই যে স্বার্থান্বেষীরা, যাদের কথা আগে বলেছি, তারা এ সুযোগ ছাড়লো না। তারা কি করলো? এসব মূর্তিকে পূজা করতে আরম্ভ করলো। মূর্তিগুলির এবং বেদগানগুলির অপব্যাখ্যা করে জনসাধারণকে বোঝাতে লাগলো এগুলোই হচ্ছে ভগবানের প্রতিরূপ। বেদজ্ঞ, মন্ত্রদ্রষ্টা, মুনি ঋষিরা ধ্যান করে এই মূর্তিগুলি পেয়েছে। এদেরই শক্তিতে জগৎ চলছে। অতএব এই মূর্তিগুলিকে বিভিন্ন উপাচারে পূজা করলে, তাদের ধ্যান করলে ভগবান খুশি হবেন। সুতরাং নিজেদের মঙ্গল যদি চাও, এখানে পূজা দাও, যাগযজ্ঞ করো। পাপ মুক্ত হতে যদি চাও, তবে এখানেই শান্তি সত্যায়নের ব্যবস্থা করো। এইভাবে ভাবের কথা বলে বলে লোক আকৃষ্ট করতে লাগলো আর নিজেদের ব্যবসা চালাতে লাগলো। ক্লোরোফর্ম দিয়ে গৃহস্থকে অজ্ঞান করে দিয়ে যেমন তার সর্বস্ব আত্মসাৎ করে নেওয়া হয়, তেমনি জনসাধারণের সহজ সরল সুপ্ত মনের ও অজ্ঞানতার সুযোগ নিয়ে এরা তাদের ভাবের কথার ক্লোরোফর্মে এমনই মোহগ্রস্ত করে রেখেছে যে তাদের নিজস্ব চিন্তা শক্তি আর নেই। তাদের বুদ্ধি, বিবেক, বিবেচনা সব কিছু হরণ করে নেওয়া হয়েছে। এখন তাদের যা বোঝানো হচ্ছে তাই তারা বুঝছে আর সেই মতো কাজ করে চলেছে। প্রশ্ন করতে পারো,
বেদজ্ঞরাও তো তবে তাদের আসল কথা বোঝাতে পারত। সে চেষ্টা যে তারা করেননি তা নয়, কিন্তু তারা দেখলেন তত্ত্বের চেয়ে ভাবের কথায় সহজেই সকলে আকৃষ্ট হয়। সাধারণের বেশিরভাগই ভাবগ্রস্ত হয়ে সেদিকে ঝুঁকে পড়ছে। তত্ত্বের কথা আর কেউ শুনতে চায় না। ভাবগ্রস্ত থেকে ক্রমশই তারা ব্যাধিগ্রস্ত হয়ে পড়তে লাগলো। সে ব্যাধি ছড়াতে ছড়াতে আজ সমাজের প্রতিটি স্তরে গিয়ে পৌঁছেছে। সে ভাবের কথার নেশাতেই সৃষ্টি হলো বর্ণভেদ, জাতিভেদ, সম্প্রদায়ভেদ, শেষ পর্যন্ত ঝগড়া, বিবাদ, মারামারি, হানাহানি, এমনকি দেশ ভাগ পর্যন্ত। ভেঙে চুরমার হয়ে যেতে লাগলো দেশের সাম্যবাদের ভিত্তি। এগুলি তো সাম্যবাদ প্রতিষ্ঠার প্রাথমিক অন্তরায়। এর থেকেই সৃষ্টি হলো আরও কত অন্তরায়, কত বাধা, কত বিপত্তি। যত সংস্কার তত বাধা। বেদজ্ঞরা দেখলেন আর তো উপায় নেই। বিষ বৃক্ষের বিষ ছড়াতে ছড়াতে রক্তে গিয়ে মিশেছে। সমাজ তো শেষ হয়ে যাচ্ছে। যেমন করে হোক একে উদ্ধার করতেই হবে। উপায়ন্তর না দেখে তারা বৃহত্তর জনস্বার্থের কথা চিন্তা করেই একটু কৌশল করলেন। তারা দেখলেন এখন সকলেই মূর্তি পূজার দিকে ঝুঁকেছে। আশ্রম, মন্দির, তীর্থের নেশায় মেতে উঠেছে, কুসংস্কারের জালে আবদ্ধ হয়ে গেছে। এখন তারা তো ভালো কথা শুনতেই চাইবে না। তার উপর যা বলা হবে তারই একটা বিপরীত অর্থ করে তাদের বোঝানো হবে। শিব গড়তে গিয়ে চক্রান্তকারীদের চক্রান্তে হয়ে যাবে তা বাদর। স্রোতের বিপরীতে চললে আরও অন্তরায় সৃষ্টি হবে। সুতরাং স্রোতের গতি যেদিকে সেদিক দিয়েই যাওয়াই ভালো। হয়তো একটু বেশি সময় লাগবে, কিন্তু নারীর গতি বুঝেই কাজ করতে হবে। যে মূর্তিকে তারা দেবতা ভগবান বলে বিশ্বাস করে, সেই মূর্তিকে দিয়েই জনগণকে জাগাতে হবে। যে মূর্তিকে কেন্দ্র করে ব্যবসায়ীরা ব্যবসার পত্তন করেছে, সেই মূর্তিকে দিয়েই তাদের শায়েস্তা করতে হবে। তারা নতুন করে বিভিন্ন মূর্তির ধ্যানমন্ত্র রচনা করতে লাগলেন। তাদের ধ্যানের মূর্তির হাতে দিলেন অস্ত্র, ত্রিনয়নে দিলেন অগ্নি, মন্ত্র রচনা করলেন। যুগে যুগে ভগবান দুষ্টের দমন আর সৃষ্টের পালনের জন্যই অস্ত্র হাতে আবির্ভূত হন। তাদের সেই ধ্যান রূপকে শিল্পী ভাস্কর আবার চিত্রের মধ্যে, মূর্তির মধ্যে নতুন করে রূপ দিল। তারা তৈরি করল শিব, দুর্গা, কালী, কৃষ্ণ ইত্যাদির মূর্তি। কারুর হাতে দিল ত্রিশূল, কারুর হাতে তরোয়াল, কারুর হাতে দিল খড়গ, কারুর হাতে ধনুর্বাণ, কারুর হাতে চক্র, কারুর হাতে গদা। কেউ রক্তবর্ণ, কেউ ঘোর কৃষ্ণবর্ণ, কেউ অগ্নির মতো দীপ্ত, কেউ রুদ্রের মতো ভয়ঙ্কর, কেউ দশপ্রহরণ ধারিণী হয়ে অসুর দমন করছে, কেউ আবার ক্ষিপ্ত হয়ে অসুর মুণ্ডচ্ছেদ করে রক্তপান করছে। এসব মূর্তি দেখে দেখে আবার তাদের ধ্যান মন্ত্র, জাগার মন্ত্র রচিত হলো। তুমি স্রষ্টা, তুমি ভগবান, জীব কল্যাণে, মানব কল্যাণে তোমার এক হাতে বরাহ হয়, অপর হাতে অস্ত্র। তুমি জাগো, অন্যায়কে উচ্ছেদ করে ন্যায় প্রতিষ্ঠা করো, দুষ্টকে দমন করে সৃষ্টকে পালন করো, অসাধুকে বিনাশ করে সাধুকে রক্ষা করো। অর্থাৎ তখনকার সৃষ্ট শিল্পে, সাহিত্যে, সঙ্গীতে সমাজকে, জাতিকে, জনগণকে শয়তানের হাত থেকে কিভাবে রক্ষা করা যায় তারই ইঙ্গিত দিয়ে যাওয়া হলো। সকল কিছুর মধ্যেই রইল সমাজ চেতনার ইঙ্গিত। তখনকার চিত্রকররা যত চিত্র আঁকলো সব কিছুর মধ্যে অসুর দমনের কথা। ভাস্কররা যত মূর্তি তৈরি করলো তার মধ্যে রইল শত্রু দমনের ইঙ্গিত। বেদজ্ঞরা যত বেদগান রচনা করলেন, যত শ্লোক লেখা হলো, সব কিছুর মধ্যে সেই এক কথা, স্বার্থান্বেষী শোষক
শ্রেণীর চক্রান্তে সমাজ যখন রসাতলে যাবার উপক্রম, তখন তোমাদের অস্ত্র ধরতে হবে। শত্রুকে বলি দিয়ে সমাজকে উদ্ধার করতে হবে। আগেই বলেছি, এ ধরনের মূর্তির তৈরির পেছনে, মন্ত্র বা শ্লোক রচনার পেছনে তখনকার দূরদর্শী চিন্তাশীল ব্যক্তিদের একটা উদ্দেশ্য ছিল। তারা ছিলেন হিতাকাঙ্ক্ষী। তারা বুঝলেন, এদের উদ্ধার করতে হলে যে সংস্কারের জালে তারা আবদ্ধ, সে সংস্কারের জালেই তাদের ছেঁকে তুলতে হবে। তারা বুঝলেন যে মূর্তি ও মন্ত্র রচনা করেছেন ব্যবসায়ীরা, সেগুলোর ঠিক তাদের নিজেদের স্বার্থসিদ্ধির কাজে লাগাবে, আর নিজেরাই সেগুলি বহন করে নিয়ে যাবে জনগণের কাছে। আজ জনগণ বুঝতে পারছে না, কিন্তু আজ হোক কাল হোক একদিন তারা জাগবেই, বুঝবেই। মূর্তির ভাষা তখন তাদের পড়তে অসুবিধা হবে না। সে ভাষা বুঝে তারা মূর্তির হাত থেকে নিজেদের হাতে অস্ত্র তুলে নেবে। বেদজ্ঞদের উদ্দেশ্য সফল হলো। তথাকথিত নামধারী গুরু মহান অবতারেরা খুশিতে আত্মহারা হয়ে উঠল যখন দেখল বেদজ্ঞরা পৌত্তলিকতা মেনে নিয়েছেন, মূর্তি পূজা স্বীকার করেছেন, এমনকি সব মূর্তির পূজার মন্ত্র, ধ্যানের মন্ত্র তারা রচনা করে দিয়েছেন। সুতরাং তাদের আর কে পায় কে? মনের সুখে বিভিন্ন আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের পাতানো ব্যবসা আরো পাকাপাকি করে তুলল। ব্যবসা ফুলে ফেঁপে উঠল। তারা বুঝতেও পারল না নিজেদের সর্বনাশ নিজেরাই করছে। যে পত্র তারা বহন করে নিয়ে চলেছে, তার মধ্যেই তাদের মুণ্ডচ্ছেদের নির্দেশ রয়েছে। সে পত্র যেদিন পাঠ করতে পারবে, সেদিনই মহাবীর রূপী জনশক্তি তাদের মস্তক ধুলায় লুটিয়ে দেবে। মহাবীরের হাতেই রাবণের বিনাশ হবে। সে যে রূপকথার গল্পে আছে, শত্রুর পরাক্রমে রাজ্য ছারখার, রাজা শত্রুকে কিছুতেই বিনাশ করতে পারছেন না। তখন তিনি শত্রুকে বন্ধু বলে মেনে নিলেন, তার বশ্যতা স্বীকার করলেন। তারপর তার ওই হাতে এক পত্র দিয়ে বলে দিলেন, তোমাকে অমুক রাজ্য দেওয়া হলো, এ পত্র নিয়ে তুমি সেখানে চলে যাও। সেখানে এ পত্র দিলেই তারা তোমায় রাজা বলে মেনে নেবে, তোমাকে এই নেতার সম্মান ও সমাদর দেবে। শত্রু তো খুশি হয়ে সে পত্র বহন করে নিয়ে দিল তাদের হাতে। সে রাজ্যের প্রজারা দেখল, পত্রে লেখা আছে, পত্রবাহকের মুণ্ডচ্ছেদ করো। তখন সাধারণ প্রজাদের হাতেই অত্যাচারী শত্রুর বিনাশ হলো। সে দিন ঘনিয়ে আসছে, জনশক্তি জাগার দিন। এতদিন সে ক্লোরোফর্মের নেশায় অজ্ঞান ছিল, মোহাচ্ছন্ন ছিল। সংস্কারের ঘাস খাইয়ে খাইয়ে ভেড়ার দলে থাকতে থাকতে সিংহ শাবকেরা ভেড়া বনে গিয়েছিল, কিন্তু সিংহত্ব তাদের নষ্ট হয়নি। এক বিন্দু রক্তের স্বাদে সিংহ শিশু আবার জেগে উঠবে। সিংহত্ব জাগার সঙ্গে সঙ্গেই তারা পড়তে পারবে পত্রের লেখা, মূর্তির ভাষা। তারপরেই তারা ঝাঁপিয়ে পড়বে ভেড়ার দলে। ঘাড় মটকে তাদেরই রক্ত পান করবে, যারা তাদের এতদিন ভেড়া করে রেখেছিল। তোমরা যাকে এতদিন মা বলতে শিখিয়েছ, সে তখন রক্ত খেতে পারবে। সন্তান তখন কাঁচা খেতেও দ্বিধাবোধ করবে না। অনিষ্টকারীদের এভাবেই বিনাশ হবে। তাদের নিজেদের আনা অস্ত্রেই নিজেরা মারা পড়বে। সংস্কারের বেড়াজাল এভাবেই ভেঙে যাবে। সাম্যবাদের অন্তরায়গুলো দূর হয়ে যাবে। সমাজে বেদভিত্তিক সাম্যবাদ প্রতিষ্ঠিত হবে। বেদের মন্ত্রে ন্যায় ও সত্যের প্রতিষ্ঠার জন্য সেই জাগার বাণী, ভাঙার বাণী, নতুন করে গড়ার বাণী দিয়ে যাওয়া হয়েছে। ভারতবাসী তাদের নিজেদের মাতৃস্বরূপা সেই বেদকে ভুলে গিয়েছিল। সন্তানকে শিশু বয়সেই যদি তার মায়ের কাছ থেকে ছিনিয়ে নিয়ে অন্যকে মা বলে চেনানো হয়,
তবে সে তার গর্ভধারিণী মাকে ভুলে যাবেই। তারপর বহু বছর পর যখন সে তার প্রকৃত মায়ের খোঁজ পায়, পরিচয় পায়, মনে মনে তাকে গ্রহণ করে নিলেও বাইরে থেকে প্রথম প্রথম তার সঙ্গে মিশতে মা বলে ডাকতে অসুবিধা হয় ঠিকই, আবার পালন কর্ত্রীকে ছাড়তেও অনেক সময় কষ্ট হয়, দুঃখ হয়, কিন্তু মাতৃস্নেহের বন্যায় সব দুঃখ ভেসে যায়। ধীরে ধীরে সব ঠিক হয়ে যায়। আমরাও এতদিন সংস্কারকেই মা বলে জেনেছিলাম। বেদের বাণীর সঙ্গে, বেদের সুরের সঙ্গে আমাদের পরিচয় ছিল না, কিন্তু একবার যদি তার সত্য পরিচয় পেয়ে যাই, তবে তাকে চিনে নিতে, মেনে নিতে দেরি হবে না। ভেতরে যে সুরের বীজ রয়ে গেছে তার সঙ্গে ঠিকই মিলে যাবে। বৃক্ষের বিষ বাইরের সব কিছু নষ্ট করে দিলেও জীবের মধ্যে যে সত্যের বীজ রয়েছে তাকে নষ্ট করতে পারবে না। যুগ যুগ ধরে মাটি চাপা থাকলেও বীজ কখনো নষ্ট হয় না। বেদের সাম্যনীতির বাড়িধারা যখন গিয়ে পড়বে সে বীজের মধ্যে, তখন আবার সে জেগে উঠবে, অঙ্কুরিত হবে, পল্লবিত হবে, পুষ্পিত হবে, ধীরে ধীরে বিরাট মহির হয়ে পরিণত হবে। চারিদিকে বিস্তৃত হবে তার শাখা প্রশাখা, আর তারই স্নিগ্ধ ছায়াতলে সবাই প্রাণ পাবে, ফল পাবে। রামনারায়ণ রাম।